যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজারো অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীকে নিয়ে বিস্ময় জাগানো একটি পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ পরিকল্পনা অনুযায়ী অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বে এলাকার বন্দিশালায় আটকে রাখা হবে। সম্প্রতি উক্ত কারাগারে বিপুল সংখ্যক অভিবাসী আটক করার জন্য প্রস্তুত করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ১৫ বন্দী এখনও আটক রয়েছেন। স্থানীয় সময় ২৯ জানুয়ারি বুধবার এ আদেশ জারি করেন তিনি। গুয়ান্তানামো বে কারাগারের নাম নিতেই সামনে আসে ভয়ঙ্কর নির্যাতনের শিকার একদল কয়েদির মানবেতর জীবনযাপনের চিত্র। ৯/১১ হামলা পরবর্তী সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই কারাগার চালু করেন। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময়ে নীরবে এই কুখ্যাত কারাগার থেকে সব কয়েদির মুক্তিদানের প্রক্রিয়া চালু করার ব্যবস্থা করা হয়। সম্প্রতি আবারও আলোচনায় গুয়ান্তানামো বে কারাগার। এবার মার্কিন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারাগারে দেশটিতে বসবাসরত অভিবাসীদের রাখার পরিকল্পনা ব্যক্ত করলেন। ট্রাম্পের জারি করা আদেশ অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিওডি এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় ডিএইচএসকে নির্দেশ দেবে গুয়ান্তানামো বেতে ৩০,০০০ অভিবাসীর জন্য একটি কেন্দ্র প্রস্তুত করতে। ট্রাম্প বলেন, আমাদের গুয়ান্তানামোতে ৩০,০০০ বেড রয়েছে, যেখানে মার্কিন জনগণের জন্য হুমকি স্বরূপ সবচেয়ে বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে। তাদের মধ্যে কিছু এতটাই ভয়ঙ্কর যে আমরা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি নিতে চাই না, তাই আমরা তাদের গুয়ান্তানামোতে পাঠাবো। তিনি বলেন, এটি আমাদের আটক রাখার সক্ষমতা দ্বিগুণ করবে এবং এটি এমন একটি জায়গা যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। এই নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট অভিবাসীদের অপসারণের জন্য ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ। উল্লেখ্য যে গুয়ান্তানামো বে সন্ত্রাসবাদীদের আটক রাখার জন্য কুখ্যাত, যেখানে বন্দীদের উপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। বর্তমানে সেখানে ১৫ জন বন্দী এখনও রয়েছে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল যে গুয়ান্তানামো বেতে একটি পৃথক অভিবাসী আটক কেন্দ্র রয়েছে। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প অভিবাসনের উপর কঠোর নিয়ন্ত্রণ আনতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন। তিনি দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন, সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছেন, আশ্রয়ের সুযোগ সীমিত করেছেন এবং শরণার্থী প্রোগ্রাম স্থগিত করেছেন। ট্রাম্প প্রশাসন দ্রুত অভিবাসন প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করেছে। প্রতিদিনের গ্রেফতারের সংখ্যা নিয়মিত প্রকাশ করা হচ্ছে। তবে কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত বছর ৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের তোপের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটেছে। এবার তার দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ডি ফ্যাক্টো সরকার। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। উক্ত সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল শারার নাম ঘোষণা করা হয়েছে। তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত। তাকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী পরিষদ তাদের কাজ পরিচালনা করবে। সানা জানিয়েছে, সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক প্রশাসনের মুখপাত্র হাসান আবদেল ঘানি এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো বিলুপ্ত করা হয়েছে। এসব গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একীভূত করা হবে।
এছাড়া বিলুপ্ত সরকারের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা সহ স্বৈরশাসক বাশার আল আসাদের দল বাথ পার্টিকেও বিলুপ্ত ঘোষণা করেন তিনি। গত মাসে আসাদ সরকারের পতনের পর রাজধানী দামেস্কে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার পরিবারের 54 বছরের শাসনের সমাপ্তি ঘটেছে মাত্র 12 দিনের বিদ্রোহী অভিযানে। বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রা এবং সরকারের পতন সিরিয়া এবং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছরের 27 নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পো শহরে হামলা চালিয়ে তাদের অভিযান শুরু করে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটি দীর্ঘদিন আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। 4 দিনের মধ্যেই বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকা দখল করে নেয়। এরপর গত 1 ডিসেম্বর তারা আলেপ্পোর কিছু কুর্দি অধ্যুষিত এলাকা বাদে বাকি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর বিদ্রোহীরা হামা শহরের দিকে অগ্রসর হয় এবং 5 ডিসেম্বর সিরিয়ার 4র্থ বৃহত্তম শহরটিও তাদের দখলে চলে যায়। 7 ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের দিকে অভিযান শুরু করে। রাজধানী দামেস্কের দখল 8 ডিসেম্বর ভোরে বিদ্রোহীরা হোমস শহর দখল করে এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয়। এই সময় আসাদ সরকারের সেনারা বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পিছিয়ে যায়। রাজধানীর নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় টানা 15 মাস বিরামহীন আগ্রাসন চালিয়েছে। শুধু তাই নয়, নেতানিয়াহুর দেশকে বিশ্বের বিভিন্ন পর্যায়ে সমর্থন পেতে সাহায্য করেছে ওয়াশিংটন। এবার গাজায় যুদ্ধাপরাধীর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর জেরে আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করতে চায় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের বন্ধুকে বাঁচানোর রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রেরই সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। জানা গেছে মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের উক্ত বিল পাশ হলেও সেটিকে আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। গেল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে বিলটি 54-45 ভোটে অনুমোদন পেলেও চূড়ান্ত পাশের জন্য প্রয়োজনীয় 60 ভোট অতিক্রম করতে পারেনি। জাতিসংঘের বিশেষজ্ঞ, ইউরোপীয় কর্মকর্তা এবং আইসিসির ব্যবস্থাপনা সংস্থার বর্তমান ও সাবেক সভাপতিরা সবাই বিলটির বিরুদ্ধে সরব হয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে আন্তর্জাতিক আইনি ব্যবস্থার জন্য ক্রমবর্ধমান গুরুত্বের সময় এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। তবে অনেক ডেমোক্রেটিক এই বিলের বিরুদ্ধে ভোট দিলেও তারা আইসিসিকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট বলে অভিযুক্ত করেছেন, কারণ আদালত নেতানিয়াহু ও গেলান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালত একই সঙ্গে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ভূমিকা রাখার জন্য হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে গত 9 জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদে নিষেধাজ্ঞা বিল পাশের পক্ষে ভোট দেন মার্কিন আইন প্রণেতারা। অবৈধ আদালত প্রতিক্রিয়া আইন নামে এই বিল পাশ হয়। তবে এবার সিনেটে বিলটি আটকে যাওয়ায় সেটি আইনে পরিণত হওয়া আপাতত অনিশ্চিত। ভোটের আগে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেন, আমি এই নিষেধাজ্ঞা বিলকে সমর্থন করি এবং এটিকে আইন হিসেবে দেখতে চাই, যদিও আমি ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির পক্ষপাতিত্বের বিরোধিতা করি। তিনি আরও বলেন, বর্তমান বিলটি খারাপভাবে খসড়া করা হয়েছে এবং এতে গুরুতর সমস্যা রয়েছে। এই বিল মিত্র দেশগুলো ও আইসিসির সঙ্গে কাজ করা ব্যবসাগুলোর ক্ষতি করতে পারে। তিনি বিলের ভাষা সংশোধনের জন্য নতুন করে আলোচনায় বসতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। এদিকে সিনেটে বিলের পক্ষে কথা বলতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও রিপাবলিকান সিনেট জন থুন বলেছেন, আজ আইসিসি ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করছে, কিন্তু এটি সহজেই আগামীতে আমেরিকানদের দিকেও নজর দিতে পারে। আবার এদিকে ডেমোক্রেটিক দলের একমাত্র সদস্য হিসেবে সিনেটর জন ফেটারম্যান বিলটির পক্ষে ভোট দেন। এর জন্য তাকে প্রশংসা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন যুদ্ধবিরতি চলছে।
ধীরে ধীরে ফিলিস্তিনবাসীরা তাদের বাড়ি ফিরছেন, কিন্তু গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর গাজা খালি করার পরিকল্পনার কথা জানান। তিনি গাজাবাসীদের মিশর এবং জর্ডানে পাঠানোর ইচ্ছাও ব্যক্ত করেন। তবে তার এমন পরিকল্পনায় গুড়েবালি দিল মিশর। জানা গেছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনায় মিশর অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ফিলিস্তিনিদের স্থানচ্যুতির এই পরিকল্পনাকে অবিচারমূলক কাজ বলেও মন্তব্য করেছেন তিনি। সিসি সরাসরি জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি জনগণের নির্বাসন বা স্থানচ্যুতি এমন এক ধরনের অন্যায় কাজ যেটাতে আমরা অংশ নিতে পারি না। গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নিতে কায়রোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ২৯শে জানুয়ারি বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন আবদেল ফাত্তাহ আল সিসি। কায়রো সফররত কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে সঙ্গে নিয়ে করা সংবাদ সম্মেলনে সিসি বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের সঙ্গে কাজ করবে মিশর। তিনি বলেন, ফিলিস্তিনিদের স্থানচ্যুতি সম্পর্কে যা বলা হচ্ছে তা মিশরের জাতীয় সুরক্ষার উপর প্রভাব ফেলবে, যে কারণে এটি কখনোই মেনে নেওয়া হবে না বা অনুমোদন পাবে না। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর ও জর্ডানে নেওয়া উচিত। এ সময় ১৫ মাসের বোমা হামলার শিকার গাজাকে ধ্বংসযোগ্য স্থান বলে অভিহিত করেন তিনি। ইসরায়েলের হামলায় এই উপত্যকার ২৩ লাখ মানুষের বেশিরভাগই এখন গৃহহীন হয়ে পড়েছেন। সিসি বলেছেন, তিনি যদি ট্রাম্পের পরামর্শের বিষয়ে মিশরীয়দের কাছে জানতে চান, তাহলে তারা ফিলিস্তিনিদের স্থানচ্যুতি প্রত্যাখ্যানে রাস্তায় নামবেন। তিনি বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান একটি ঐতিহাসিক অধিকার যা এড়িয়ে চলা যায় না। মধ্যপ্রাচ্যের ন্যায় বিচার ও স্থায়ী শান্তির জন্য সেই লক্ষ্য অর্জনে ট্রাম্প সক্ষম। উল্লেখ্য যে, কয়েক প্রজন্ম ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য লড়াই করে আসা ফিলিস্তিনিরা গাজাকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে চান। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যে কোনো ধরনের পরামর্শ কিংবা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন তারা। বিভিন্ন সময় ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত কয়েক লাখ ফিলিস্তিনি নাগরিক প্রতিবেশী জর্ডানে আশ্রয় নিয়েছেন। মিশরেও হাজার হাজার ফিলিস্তিনির বসবাস রয়েছে। সম্প্রতি এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ট্রাম্পের করা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেছিলেন, চলতি সপ্তাহের শেষের দিকে মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে কথা বলবেন তিনি। পরে তার এই পরিকল্পনার পরিবর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তবে ওই সময় তিনি ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে কিছু জানাননি মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে।